বাংলা থেকে শুরু, গোটা দেশে রাজভবন এখন থেকে পরিচিত হবে লোকভবন নামে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, আজ থেকে সমস্ত রাজভবন দেশ জুড়ে লোকভবন নামে পরিচিত হবে। গোটা দেশে সমস্ত রাজভবনের নাম পরিবর্তন হলো। আজ থেকে রাজভবনের নাম লোকভবন, যেটা শুরু হলো এই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গের রাজভবন থেকে এইটা শুরু হলো। পুরোটা কেন্দ্র সরকারের নির্দেশে হয়েছে। পশ্চিমবঙ্গের রাজভবন এখন থেকে পরিচিত হলো লোকভবন হিসাবে। আমি আরো বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এইটা আমাদের রুমা জানাও, এই যে কেন্দ্রের যে সিদ্ধান্ত, ঠিক কি কারণের উল্লেখ এই সিদ্ধান্তে রয়েছে, এবং খুব তাৎপর্যপূর্ণ রুমা যে শুরুটা কিন্তু এই বাংলা থেকে হলো। দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশিকা, সেখানে বলা হয়েছে যে সমস্ত দেশ জুড়ে কিন্তু এই রাজভবনের নাম লোকভবন হবে, এবং সেই শুরুটা কিন্তু হলো, সেটা কিন্তু একদম কলকাতা থেকে, অর্থাৎ এই রাজ্য থেকে কিন্তু এই শুরুটা হলো, এবং এখানে রাজভবনের নাম এবার লোকভবন হলো। দেখো, সব থেকে বলে রাখি, এর ইতিহাস রয়েছে, যেখানে কিন্তু ব্রিটিশরা এখানে রাজত্ব করেছে এবং কলকাতা সেখানে রাজধানী ছিল। সেখানে এই রাজভবনের একটা গুরুত্ব, অন্য ধরনের গুরুত্ব, ব্রিটিশ যুগে সেই গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বকে সামনে রেখে কিন্তু এবার সেই ব্রিটিশ যুগে সেই অবসান ঘটিয়ে এবার রাজভবন লোকভবনে পরিণত হলো, এবং সেটা হচ্ছে কলকাতা থেকে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রথম এই শুরু হলো। এবং প্রথমেই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস, প্রথমে তিনি তার ঘরে যেখানে যেখানে রাজভবন লেখা আছে, যেখানে তিনি কাজ করেন, ফাইল সই করেন, সেখানে কিন্তু লোকভবন তিনি বোর্ড লাগান, এবং তারপরে তিনি রাজভবন থেকে বেরিয়ে পড়েন। একে একে তিনি যান। অবশ্যই আমি ছবিটা দেখাবো, একবার দেখাবার চেষ্টা করব। যেখানে দেখো, নর্থ গেটটা দেখাচ্ছি আমি তোমাকে। নর্থ গেটে, যদিও আমরা একদম বাইরে রয়েছি এই মুহূর্তে, নর্থ গেটে কিছু যেহেতু একদম ওপরের দিকে তাকিয়ে দেখি, সেটা কিন্তু চেঞ্জ করা হবে। এখনো পর্যন্ত এখানে লোকভবন করা হয়নি, তবে এটা ঠিক যে ভেতরে যতগুলো রয়েছে সমস্ত গাড়ি স্টিকার থেকে শুরু করে, এবং যেখানে যেখানে রাজভবন রয়েছে সেখানে কিন্তু লোকভবন করা হয়েছে। এরপর রাজ্যপাল বেরিয়ে পড়েন, একদম রাজভবন থেকে বেরিয়ে পড়েন, তিনি যান একদম রেড রোড ধরে চলে যান, এবং সেখানে তিনি একদম ভিক্টোরিয়ার সামনে দাঁড়ান। সেখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। সেখানে বাচ্চাদের চকলেট যেমন দেন, নিজের কিন্তু চাও খেয়েছেন। অর্থাৎ বোঝাবার চেষ্টা হয়েছে যে রাজ্যপাল। আমি আবার তোমার কাছে ফিরছি, আমি একবার দেখিয়ে নিই। এই যে রাজভবন লোকভবনে পরিণত হলো, নাম বদলে গেল রাজভবনের লোকভবনে, বাংলা থেকে শুরু হলো। রাজ্যপাল নিজে তা নিয়ে কি বলছেন? There is going to be a local march today to announce this and to implement it in consultation with the people of the state. There will also be a regular program called Lok Charcha, in which the governor and the staff of Rajbhavan will interact with the people. It's almost a sequel of the mobile Rajbhavan which was launched earlier. People can certainly wave their hands. We will stop. We will hold addas with them in the vegetable markets, in the public street, wherever people want. They will have access to the Rajbhavan. Today onwards, it is never Rajbhavan, it is Lok Bhavan. আমি দেখছিলাম রুমা, যেখানে রাজ্যপাল বক্তব্য রাখছিলেন, ঠিক তার পেছনে লোকভবন কথাটা লেখা রয়েছে। এ তো নামের পরিবর্তন ছাড়াও আর কি কি পরিবর্তন রাজভবনে এখন থেকে দেখা যাবে? যেটা বললেন যে লোকভবন হওয়ার পর মানে মানুষের সাথে আরো বেশি কানেক্টিভিটি, আরো বেশি তার যোগাযোগ বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা শুরু হলো। রাজভবন, রাজ্যপাল, এটার মধ্যে একটা রাজ করার মানে রাজত্ব করার একটা নাম রয়েছে, সেই নামটা মুছে গিয়ে এবার লোকভবন, মানুষের সঙ্গে যোগাযোগ। সেই কারণেই কিন্তু রাজ্যপাল ঠিক এই নাম পরিবর্তন করার পর রেড রোড ধরে তিনি চলে গেলেন একদম ভিক্টোরিয়া। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, বাচ্চাদের চকলেট বিলি করলেন, এবং তার সঙ্গে সঙ্গে এটা বলে রাখি, চাও খেলেন। তারপর ভিক্টোরিয়া থেকে তিনি এসে আবার রাজভবনে এলেন। এবার আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি, ঠিক রাজভবনের যে উত্তর গেট দেখছো, এখানে কিন্তু কোনোদিন প্রেস কনফারেন্স হয়নি। একবার ভেতরে তিনি বলেছেন, তারপরে কিন্তু ঠিক এইখানে প্রেস কনফারেন্স হলো, অর্থাৎ সাংবাদিক বৈঠক যে শেষে করলেন তিনি এইখানে একদম গেটে, নর্থ গেটের বাইরে করলেন। এবং তারপরেও কিন্তু করলেন, 4 জন বাচ্চা এখান থেকে যাচ্ছিলেন, বাচ্চাদের সঙ্গে করে বললেন, অর্থাৎ বললেন যে এরাই হচ্ছে ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের সঙ্গে তিনি থেকে কিন্তু বললেন যে এটা লোকভবন হতে চলেছে। তাহলে কি কলকাতায় কি পাথফাইন্ডার বা পথ দেখাচ্ছে? সেক্ষেত্রে তিনি বললেন যে অবশ্যই মানুষ সেটা বিচার করবে। বেশ রুমা, আপাতত তোমায় ধন্যবাদ। এবার যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই এসএসসিকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা।
আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? শুক্রবার এসএসসি মামলার শুনানিতে এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। এসএসসি যোগ্য অযোগ্য আলাদা না করার ফলেই চাকরি হারিয়েছেন 2016 সালে চাকরি পাওয়া বহু যোগ্য প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর পরীক্ষা হয়েছে, কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির নতুন বিধি, যোগ্য নতুনদের একসঙ্গে পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারা। এই প্রেক্ষাপটে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। নিজেদের অযোগ্য প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবেই এমন ব্যবস্থা এসএসসি আর সরকার করেছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাই ব্যাহত হয়। 16 নিয়োগ, তার সঙ্গে অন্য বাকি জিনিস জড়িয়ে দিয়ে নানান রকম বেনিয়মি আর বেআইনি কারবারের মধ্যে এসএসসি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে, যাতে চাকরি না হয়, টাকাটা যাতে সরকারের খরচ না হয়, টাকা যাতে লুট করতে পারে। শুক্রবার এসএসসির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন, সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছে। সেখানে আপনাদের নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? আদালত এখন এটাই চিন্তা করছে। রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই, অযোগ্যদের বাঁচানো, অযোগ্যদের চাকরি দেওয়া। যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে, এখন তাদের যদি চাকরি যায়, তারা তো যাকে টাকা দিয়ে তার পিঠের চামড়া তুলে নেবে ভোটের আগে। তো যেভাবে হোক নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে দাও, মেধা আবার প্রতারিত হয়ে যাক। অযোগ্যদের নিয়ে এসো, তাদের 10 নম্বর করে গ্রেস দিয়ে দাও, তাও আবার ইন্টারভিউ এর আগে। তো এইভাবেই তো চলছে। এই যে নির্দিষ্ট প্রসেস, সেটা নিয়ে যে সুপ্রিম কোর্টের যে জবাবদিহি করার, সেটা এসএসসি বা রাজ্য সরকার অবশ্যই করবে। যদি কোনো টেকনিক্যাল আর্গুমেন্ট থাকে, হাইকোর্টের যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটা এসএসসি তাদের মতো করে দেবে, তাদের কি ভাবনা চিন্তা আছে। এখন মূল প্রশ্ন হলো, ফের কি পরীক্ষা হবে? তাহলে যোগ্য চাকরিহারাদের কি হবে? 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি ও বেতনের মেয়াদ। তার মধ্যে কি যাবতীয় জটিলতার অবসান হবে? তা না হলে কি হবে? সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।